সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুলাই। এবারের প্রতিদ্বন্দ্বিতা সর্বোচ্চ ভোট পাওয়া দুজন প্রার্থীর মধ্যে সাইদ জালিলি ও মাসুদ পেজেশকিয়ান। দু প্রার্থীর দর্শন একেবারে ভিন্ন। দেশের ভবিষ্যৎ নিয়ে ভোটারদের দুটি ভিন্ন মেরুর স্বপ্ন দেখাচ্ছেন তারা। যদিও ভিন্ন দুই পৃথিবীর স্বপ্ন ভোটারদের চোখে বুনে দেয়া এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে যিনি নির্বাচিত হন না কেন, দেশের পররাষ্ট্রনীতিতে তাদের পৃথক আদর্শের ১ ইঞ্চি প্রভাবও পড়বে না। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। মাসুদ পেজেশকিয়ান একসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভার সামলেছেন। শল্য চিকিৎসক ছিলেন। প্রথম দফা নির্বাচনে তিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পান। তবে যে পরিমাণ ভোট পড়েছে তার ৫০% তার ভাগ্যে জোটেনি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার এটাই শর্ত। ফলে ৫ই জুলাই অনুষ্ঠেয় দ্বিতীয় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হয়েছেন তিনি। পেজেশকিয়ানের ঠিক পরের অবস্থানেই ছিলেন সাইয়েদ জালিলি। এ দফায় প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের দুজনের মধ্যেই। গত মে মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হলে আগাম নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। রক্ষণশীল বলয়ের বাইরের একমাত্র প্রার্থী হিসেবে পেজেশকিয়ান এই নির্বাচনে অংশ নিয়েছেন। পেজেশকিয়ানের প্রতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের মতো সংস্কারপন্থীদের সমর্থন রয়েছে। মূলত জারিফের সমর্থনের কারণেই ধারণা করা হয় পেজেশকিয়ান পররাষ্ট্রনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করবেন। আর এই পরিবর্তনের ১ নম্বর ইস্যুটি হচ্ছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আবারও আলোচনা শুরু করা। অন্যভাবে বলা যায়, ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করবেন তিনি। ২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বেশ কয়েকটি দেশ ও সংস্থার সঙ্গে চুক্তি সই করে তেহরান। ওই দেশগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, চীন ও ইউরোপীয় ইউনিয়ন। সে সময় ইরানের পরমাণু কর্মসূচির গতি শ্লথ করার বিনিময়ে তেহরানের ওপর আরোপিত বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ওই সময় ইরানের প্রেসিডেন্ট ছিলেন মধ্যপন্থী হাসান রুহানি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওয়াশিংটন এই চুক্তি থেকে বের হয়ে যায়। একই সঙ্গে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। ফলে ২০১৬ সালের চুক্তি ইরানের অর্থনৈতিক নবজাগরণের কারণ হয়ে উঠবে বলে অনেকের মধ্যেই যে আশার সঞ্চার হয়েছিল তা কর্পূরের মতো বাতাসে মিলিয়ে যায়। যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিতে শুরু করার পর ইরানের কট্টরপন্থীরাও বলার সুযোগ পেয়ে যায় পশ্চিমাদের ওপর আস্থা রাখা যায় না। এরপর থেকেই চুক্তি নিয়ে নতুন করে আলোচনা করার সুযোগ প্রায় বন্ধ হয়ে যায়। পেজেশকিয়ানের মাধ্যমে সেই থেকে যাওয়া আলোচনা আবার শুরু করার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন অনেকেই। পেজেশকিয়ানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়েদ জালিলি। তিনি ইরানের রক্ষণশীল রাজনৈতিক ধারার প্রধান পছন্দ। প্রথম দফা নির্বাচনে যেসব রক্ষণশীল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই এবার জালিলিকে সমর্থন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, জালিলি জয়লাভ করলে পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক আরও সাংঘর্ষিক হয়ে উঠবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত পশ্চিমাদের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আলোচক দলের নেতা ছিলেন জালিলি। তিনি সবসময় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনা বা এ ব্যাপারে ছাড় দেয়ার ঘোরতর বিরোধী ছিলেন। ২০১৫ সালের চুক্তির ব্যাপারেও তার অবস্থান একই ছিল। কাজেই ধরে নেওয়া যেতে পারে তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে প্রার্থীদের অবস্থান যতই ভিন্ন বা অভিন্ন হোক না কেন, ইরানের প্রেসিডেন্টদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ অত্যন্ত সীমিত। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার নিয়ন্ত্রণাধীন ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর দেশটির পররাষ্ট্রনীতির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। এই সিদ্ধান্তে প্রেসিডেন্টের মতামত দেওয়ার ক্ষমতা প্রায় নেই বললেই চলে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানের প্রকল্প প্রধান আলী ভাইস মনে করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের মধ্যে দেশের নীতি নির্ধারণী বিষয়গুলো সম্পর্কে যদি 180 ডিগ্রি পার্থক্য থাকে এবং তারা তা বাস্তবায়ন করতে পারেন, তাহলে দুই ভিন্ন অবস্থানে থাকা ইরানের দুই প্রেসিডেন্টের মধ্যে সর্বোচ্চ 45 ডিগ্রি পার্থক্য থাকতে পারে। পার্থক্যের এই পরিমাণ যে খুব ফেলনা তা কিন্তু নয়, তবে অন্য দেশগুলোর মতো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই পরিমাণ খুব একটা প্রভাব ফেলতে পারে না। তিনি আরও বলেন, আরও কিছু বিষয় আছে যেগুলোর কারণে ইরানের প্রেসিডেন্টরা চাইলেই দেশে বড় ধরনের পরিবর্তন আনতে পারেন না। বিভিন্ন ফ্যাক্টরের কারণে নির্বাচনে মাত্র 40% ভোট পড়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এত কম ভোট ইরানের আর কোনো নির্বাচনেই পড়েনি। কারণ প্রেসিডেন্ট পরিবর্তন হলে দেশে কোনো বদল আসবে সে আশা এখন আর ইরানি ভোটাররা করেন না। সংস্কারপন্থী কোনো প্রেসিডেন্ট ইরানে নির্বাচিত হলে তাকে পার্লামেন্টে কট্টর রক্ষণশীলদের মোকাবেলা করতে হয়। এছাড়া পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা ও ইচ্ছাকেও ইরানের আঞ্চলিক সহযোগী দেশগুলো খুব একটা ভালো চোখে দেখে না। ইরানের এই মিত্র দেশগুলো তেহরানকে পশ্চিমাদের কাছ থেকে দূরে রাখতেই বেশি আগ্রহী। সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলার ভবনে সম্প্রতি ইসরায়েল হামলা চালায়। এতে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কয়েকজন কমান্ডার নিহত হন। ইরান এর পাল্টা জবাবে গত এপ্রিলে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের পাল্টা জবাব প্রত্যাশিত ছিল না। গাজায় ইসরায়েলি বাহিনীর অমানবিক বর্বরতা চলছে প্রায় 9 মাস ধরে। এর মধ্যে ইরানের এই জবাব আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। আশঙ্কা তৈরি হয় ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সেই উত্তেজনার মধ্যেও ইরান অনেকটাই সংযত আচরণ করেছে, এ কথা বলতেই হবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা থমকে আছে বটে, কিন্তু এখনও একেবারে শেষ হয়ে যায়নি। এ বিষয়ে প্রেসিডেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার না থাকলেও তিনি ইতিবাচক আচরণ ও মনোভাব দেখাতেই পারেন, পরিবর্তনের পরিমাণ খুব সামান্য হলেও। জন হপকিন্স ইউনিভার্সিটির মিডল ইস্ট স্টাডিজের অধ্যাপক ভালি নেসার মনে করেন, পরমাণু চুক্তির বিষয়ে প্রেসিডেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নানা ধরনের সম্ভাবনার সুযোগ তৈরি করতে পারেন। পেজেশকিয়ান যদি নির্বাচিত হন তাহলে হয়তো আশা করা যায় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করবেন, কিন্তু জলিলি নির্বাচিত হলে সেটা হবে দুরাশা। ইরানি ভোটারদের মূল উদ্বেগ পরমাণু কূটনীতি নিয়ে। ইরানিরা মনে করে তাদের অর্থনৈতিক সংকটের প্রধান কারণ পশ্চিমা নিষেধাজ্ঞা। পরপর কয়েকটি সরকার নানাভাবে চেষ্টা করেও ডলারের বিপরীতে ইরানি মুদ্রার পতন এবং মুদ্রাস্ফীতি ঠেকাতে পারেনি। নেসার মনে করেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। আলোচনার অর্থই হচ্ছে কিছুটা ছাড়ও তাদের দিতে হবে। প্রেসিডেন্টের ছাড় দেওয়ার ব্যাপারে অনীহা থাকলে আলোচনায় বসার কোনো মানে হয় না। নিহত প্রেসিডেন্ট রাইসির ভাবনার সঙ্গে জলিলের প্রেসিডেন্সির তেমন কোনো পার্থক্য থাকবে না বলেই ধরে নেওয়া যেতে পারে, কারণ তারা দুজনেই রক্ষণশীল বৃত্ত থেকে উঠে এসেছেন। প্রেসিডেন্ট থাকাকালে রাইসের মনোভাব ছিল অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য বিদেশি শক্তির সঙ্গে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা করা হবে না। তার বদলে ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতার উপর জোর দেয়। তাদের ব্যবসার প্রসার ঘটাতে থাকে পূর্বমুখী হয়ে। সম্পর্ক জোরদার হয় চীন, রাশিয়া সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। চীনের মধ্যস্থতায় গত বছর সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি সই করে ইরান। এর মধ্য দিয়ে তেহরান ও রিয়াদের মধ্যে কয়েক বছর ধরে চলা স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। এছাড়াও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে ইরানের যোগদান নিয়ে আগ্রহী ছিলেন রাইসি। এ বছরের শুরুর দিকে ব্রিক্সের সদস্য হয় দেশটি। তবে ইরানের এই পূর্বমুখী সচলতা অর্থনৈতিকভাবে ইতিবাচক ফল বয়ে আনতে পারেনি। বিষয়টি ইরানের রক্ষণশীলরাও মেনে নিয়েছেন। ফলে ভবিষ্যতে প্রেসিডেন্টের জন্য অর্থনীতি বড় চ্যালেঞ্জ হয়েই থাকবে।
পররাষ্ট্রনীতি বিষয়ক গবেষণা সংস্থা টিপলা হাউসের বিশ্লেষক হামিদ রেজা ঘোলামজাদে মনে করেন, জালিলি নির্বাচিত হলেও তার পক্ষে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসার ইস্যুটি পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ পেজেশকিয়ান এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। এছাড়া ইরানের পররাষ্ট্রনীতি বৈদেশিক কিছু বিষয়ের উপরও নির্ভর করে, যেমন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের নির্বাচন। চ্যালেঞ্জ শুধু ইরানের ভেতরেই নয়, বাইরে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে আসছেন এবার, ট্রাম্প না বাইডেন। পেজেশকিয়ান নির্বাচিত হলেও তাকে দেশের ভেতরের সমস্যাগুলো চাইতে বৈদেশিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অনেক বেশি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।